নমস্কার, আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে সারাদিন ধরে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা নিয়ে আবারও আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেখুন, আজকে গোটা দিন ধরে রাজ্য রাজনীতি মূলত যে বিষয়টির ওপর আবর্তিত হচ্ছে সেটা হচ্ছে 21শে জুলাই শহীদ দিবস। এই 21শে জুলাই, কালকেও বলেছিলাম যে 21শে জুলাইয়ের প্রধান উদ্যোক্তা কে হতে পারে তা নিয়ে কিন্তু তিন শিবিরের মধ্যে দড়ি টানাটানি চলছে। প্রথমত কংগ্রেস এবারে শহীদ মিনারে তাদের শহীদ তর্পণ বা শহীদ দিবস পালন করবে। দীর্ঘদিন ধরে শহীদ দিবস পালন করলেও তৃণমূল কংগ্রেসের যে ধারভার তার ধারে কাছে পৌঁছতে পারত না কংগ্রেস, কিন্তু এবারে 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর কংগ্রেস সেই শূন্যস্থান পূরণে অনেকটাই এগিয়ে এসেছে বা উদ্যোগী হয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে শহীদ মিনারে যেখানে সভাস্থল সেখানে পরিদর্শন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ অন্যান্য প্রতিনিধিরা। অন্যদিকে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস, যার দিকে এখন তৃণমূল কংগ্রেসের 90% বা 95% বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের বিধায়কেরা সামিল হয়েছেন, ভিড় করেছেন, যোগ দিয়েছেন, তারা এবারে কলকাতার বুকে মেয়ো রোডে তাদের শহীদ তর্পণ অনুষ্ঠান পালন করবেন। এবং কালীঘাটপন্থী তৃণমূল কোন দিকে, কোন জায়গায়, কোন স্থানে তারা এই শহীদ দিবস পালন করবে সেটা নিয়ে আজ সকাল অবধিও কিন্তু একটা টানাপোড়েন ছিল। শেষ পর্যন্ত হাইকোর্টে মামলা করা হয় এবং হাইকোর্টে যে আজকে পর্যবেক্ষণ, হাইকোর্ট একেবারে শর্ত সাপেক্ষে ভিক্টোরিয়া হাউসে অনুমতি দেননি। মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আজকে এই মামলা উঠেছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ, বিশিষ্ট আইনজীবী, তিনি মামলা মুভ করেন সেখানে। এবং সেখানে হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দেন যে এবারে কালীঘাটপন্থী তৃণমূল যে আবেদন করেছিলেন যে কোথায় তারা এই সভা করবে, সেখানে ভিক্টোরিয়া হাউসের সামনের প্লেস সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয় এবং পরবর্তীকালে বলা হয় যে বিড়লা তারামণ্ডল যেখানে রয়েছে তার সামনে কালীঘাটপন্থী তৃণমূল শহীদ দিবস পালন করতে পারবে। কিন্তু বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে। প্রথম শর্ত যেটা বলা হচ্ছে যে যদি কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় তার দায়ভার নিতে হবে আয়োজকদের। একটা রাস্তা পোর্শন ছেড়ে রাখতে হবে যাতে যানজট বা যানবাহন আটকে না থাকে। এবং তৃতীয় যে শর্তটা দিয়ে দেওয়া হয়েছে সেখানে 2500 কর্মী সমর্থকদের নিয়ে এই সমাবেশ করতে হবে। অর্থাৎ বেশ কিছু শর্তের ঘেরাটোপে কিন্তু কালীঘাটপন্থী তৃণমূলের এই শহীদ তর্পণ করতে হচ্ছে এবারে। এবং দেখুন যে প্রতিবার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে যে লক্ষ লক্ষ মানুষের ভিড় হতো এই শহীদ দিবসে, এবারে কিন্তু কালীঘাটপন্থী তৃণমূলের যে প্রধান সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় মাত্র 2500 লোক উপস্থিত থাকতে পারবে বলে হাইকোর্ট আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছে। ফলে আগেকার জৌলুস যে একেবারে মুখ থুবড়ে পড়বে সেটা বলার অপেক্ষা রাখে না। তবুও নিয়ম রক্ষায় কালীঘাটপন্থী তৃণমূল কিন্তু এবারে এই সভা করতে চলেছে। অর্থাৎ তিনটে সভা কিন্তু কলকাতার বুকে হচ্ছে। এবং দেখুন, এবার আরেকটি বিষয়, সেটি হচ্ছে এবারের যে পোস্টার, সেই পোস্টারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি কিন্তু কোথাও রাখা হয়নি। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিধায়ক বলুন, সাংসদ বলুন, যাদের এতটা ক্ষোভ বিক্ষোভ, সেই ক্ষোভের আঁচ থেকে রক্ষা পেতেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানো হলো? যদিও তৃণমূল কংগ্রেসের, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের একটা পক্ষ দাবি করছেন যে মোটেও না, এর আগের বারও যে শহীদ তর্পণ হয়েছিল সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি ছিল না। এমনকি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের যে সভা হয়েছিল সেখানেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না। সেখানে শুধু এবার এবং আজকে একটি ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের, কালীঘাটপন্থী তৃণমূলের যিনি প্রধান কর্ত্রী এই মুহূর্তে, তিনি জানিয়েছেন যে আমি বলেছি যে কারোর কোনো ছবি রাখতে হবে না, শুধু তৃণমূলের সিম্বলটা থাকুক। এবং আপনারা বিড়লা তারামণ্ডলের সামনে যে শহীদ দিবস করা হবে সেখানে আপনারা দলীয় কর্মী সমর্থক আপনারা যারা রয়েছেন আপনারা সেখানে চলে আসুন, অন্য কোথাও বিভ্রান্ত হবেন না। যদি পুলিশ আপনাদের অন্য সভাস্থলে ঢুকিয়ে দিতে চায় আপনারা সেখান থেকে কার্যত চলে আসুন আমাদের সভাস্থলে, কারোর ছবি থাকবে না। অর্থাৎ দেখুন, এই যে সময়ের চাপে পড়ে, রাজনীতির অঙ্কের চাপে পড়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভুল বদলগুলোই কিন্তু মনে করা হচ্ছে। কারণ একটা সময় বলতে বিগত শহীদ তর্পণগুলির অনুষ্ঠান দেখুন, সেখানে গোটাটাই কার্যত ছিল মমতাময়।
এবং সেকেন্ড ম্যান হিসাবে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উজ্জ্বল উপস্থিতি ছিল। কিন্তু বাস্তবের এই টানাপোড়েনে, রাজনৈতিক টানাপোড়েনে এবার সেই ছবিটা উধাও। যে নেত্রী একটা সময় বলতেন যে শুধু আমাকে দেখে ভোট দিন, 294টি আসনে আমি প্রার্থী, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন বলতে হচ্ছে যে আমার ছবিও কোথাও রাখবার দরকার নেই, শহীদ দিবসে শুধুমাত্র দলীয় প্রতীকটা থাকুক। ফলে একেবারে মুষড়ে যাওয়া দলীয় কর্মী সমর্থকদের কিছুটা তিনি উজ্জীবিত করবার একটা চেষ্টা করছেন, কিন্তু সেই উজ্জীবিত করবার চেষ্টা তিনি করলেও বাস্তবে কতটা দলীয় কর্মী সমর্থকেরা দলনেত্রীর কথায় উজ্জীবিত হবেন সেটা কিন্তু বলার সময় হয়তো এখনো আসেনি। অন্যদিকে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের প্রধান যারা রয়েছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা থেকে শুরু করে, তারা বলছেন যে আসল সভা হবে, কারণ প্রকৃত তৃণমূল আমরা, সংখ্যাগরিষ্ঠ বিধায়ক এবং যারা তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত যারা হয়েছিলেন সাংসদ, তারা এখন এনসিপিআই দল করেছেন, তারা অন্য দল, তাদের আমরা আমন্ত্রণ জানাইনি। কিন্তু রাজ্যের অধিকাংশ তৃণমূল কংগ্রেসের বিধায়ক, দু একজন হাতে গোনা বাদ দিয়ে হয়তো কালীঘাট তৃণমূলে রয়েছে, সকলেই যোগ দিয়ে দিয়েছেন আমাদের সঙ্গে। ফলে প্রকৃত তৃণমূল আমরা। এবং এই শহীদ দিবসে বলে শুধুমাত্র অপেক্ষা করে দেখুন যে এই যে শহীদের পরিবার, 13 জন শহীদ যে নিহত হয়েছিলেন 1993 সালে সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুব কংগ্রেসের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, তাদের অধিকাংশ পরিবারের সদস্যরা কিন্তু আমাদের দিকে, অর্থাৎ ঋতব্রতপন্থী যারা তৃণমূল কংগ্রেস রয়েছেন তাদের সভায় হাজির হবেন বলে কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন, যে যারা এই শহীদ পরিবার তারাও আজকে অভিযোগ করছেন, তারাও বিভ্রান্ত। তারা বলছেন কোন সভাতে আমরা যাব? কংগ্রেস সভা করছে আমাদের নিয়ে, ঋতব্রতপন্থী তৃণমূল সভা করছে আমাদের নিয়ে, কালীঘাটপন্থী তৃণমূল সভা করছে আমাদের নিয়ে। কিন্তু এতদিন ওই শুধু মঞ্চে আমাদের ডাকা হতো, কিন্তু আমাদের সারা বছর এই শহীদ পরিবারগুলোর কেউ কোনো খোঁজ খবর রাখতো না। ফলে যে শহীদের ওপর ভিত্তি করে এই শহীদ দিবস, লাখো লাখো আয়োজন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে পাত পেরে খাওয়ানো, সেটাকে শুধু রাজনীতির অঙ্ক ছিল। অন্তত শহীদ পরিবারদের যে উক্তি, শহীদ পরিবারদের যে আমি কি বলবো মানে বক্তব্য, সেটাই মনে হচ্ছে আজকের এই প্রেক্ষাপটে, এই মুহূর্তে দাঁড়িয়ে, যে বছরের পর বছর চলে গেলেও পরিবারের কেউ সারা বছর খোঁজ খবরটিও নাকি তৃণমূল কংগ্রেসের থেকে রাখা হতো না। এবং আরেকটি বিষয় যে এবারে দেখুন, প্রতিবার এই শহীদ দিবসের মঞ্চ আলো করে থাকতেন টলিউডের নামি দামি অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা, লেখক, লেখিকা, তারাও বিভ্রান্ত। তারা কোন দিকে যাবেন? যেটা জানা যাচ্ছে যে অধিকাংশই এই বুদ্ধিজীবী বলুন, এই অভিনেতা অভিনেত্রী বলুন, তারা কিন্তু এবার মধ্যপন্থা অবলম্বন করছে। অর্থাৎ এতদিন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান করতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে একটু জায়গা করে নেওয়ার জন্য অনেক বর্ষিয়াম তৃণমূল কংগ্রেস নেতাকে পাশ থেকে সরে যেতে হয়েছিল, যারা সারাক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাখতেন, তারাও কিন্তু এবার পিছু টান দিলেন। তারা বলছেন কেউ অসুস্থ, কেউ বাইরে রয়েছেন, কেউ বলছেন দিদিকে সম্মান করতাম ঠিকই, কিন্তু মনে প্রাণে আমি তৃণমূল কংগ্রেস ছিলাম না। ফলে এইবারে যে চাঁদের হাট, সেই চাঁদের হাট বসার সম্ভাবনা কিন্তু কার্যত ভীষণভাবে ক্ষীণ। তবে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে শেষ পর্যন্ত তিনটি সভা হচ্ছে। সেই সভায় কি বক্তব্য উঠে আসে 21শে জুলাইয়ের দিকে, সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের সকলের। দ্বিতীয় আরেকটি বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরি, সেটি হচ্ছে মদন মিত্র। বরাবরই রাজনীতির চরিত্রে একটা বর্ণময় চরিত্র মদন মিত্র। কখনো তিনি বাঙ্গুর যে এখানে রয়েছেন এসএসকে হাসপাতালে একচ্ছত্র তার রাত ছিল, কখনো একেবারে সেলিব্রিটিদের সঙ্গে মদন মিত্র নাচ করেছেন, ফটোশ্যুট করেছেন, মানে একেবারে রঙিন বর্ণময় চরিত্র মদন মিত্র। এবারেও কামারহাটি থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিকের অন্যতম সৈনিক ছিলেন এই মদন মিত্র, মানে কার্যত ছায়া সঙ্গী ছিলেন মদন মিত্র। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে শুরু করে টিফিনের প্যাকেট বাঁধা থেকে শুরু করে সব কিছুই মদন মিত্র সামলাতেন। সেই মদন মিত্র গতকাল পর্যন্তও কিন্তু কালীঘাটপন্থী তৃণমূলের সারিতে ছিলেন। কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, তারা কিন্তু ঋতব্রতর দিকে যায়নি। গতকাল পর্যন্তও তারা কালীঘাটপন্থী তৃণমূলের দিকে ছিল। কিন্তু এই চিত্রনাট্যটা বদলাতে শুরু করলো গতকাল, যখন পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডি কামারহাটির বিধায়ক মদন মিত্রর ছেলে
দুই ছেলে এবং স্ত্রীকে তারা যখন মানে সমন জারি করলো, যে সমন বলতে যে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া যেটাকে বলে, সেই নোটিশ জারি করলো, তারপর থেকেই কিন্তু প্রমোদ গোড়া শুরু করে দিলেন মদন মিত্র। কারণ চারপাশের পরিস্থিতি তো খুব একটা ভালো নয়। ঋতব্রত শিবিরে নাম না লেখালেই ডিম থেরাপি শুরু হয়ে গিয়েছে, গ্রেপ্তারের যে খাঁড়া সেটাও নেমে আসতে পারে। ফলে সময় নষ্ট না করে মদন মিত্র গতকাল রাতেই এই ঋতব্রত তৃণমূল কংগ্রেসের অন্যতম যিনি রয়েছেন সন্দীপন সাহা, তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু সন্দীপন বাবু বাড়িতে ছিলেন না, তার বাবা স্বর্ণকমল সাহার সঙ্গে তার কথা হয়, পরে টেলিফোনে যোগাযোগ করে তাকে বলা হয় আজকে বিধানসভায় আসতে। এবং গতকালও যিনি কালীঘাটপন্থী তৃণমূলের দিকে ছিলেন, ইডির হাজিরা, ইডির ডাকে তার দুই ছেলে এবং স্ত্রীর নামে হাজিরার নোটিশ আসতেই রাতারাতি তিনি আজকে চলে গেলেন বিধানসভায় ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের দিকে। এবং সেখানে গিয়ে তিনি একেবারে তার যে মানে খুব বিখ্যাত উক্তি, ও লাভলি, ও লাভলি, ও লাভলি, এটা বলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা সহ যারা উপস্থিত ছিলেন সকলের সঙ্গে হাত তুললেন, কবিতাও করলেন। কবিতা করার পর বললেন যে আমি তৃণমূলেই আছি, কিন্তু যত নষ্টের মানে যত দোষ সব সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এই দলে আমি আর ওদিকে নেই, এখন থেকে আমি ঋতব্রতপন্থী তৃণমূল যেটা রয়েছে সেই ঋতব্রতপন্থী তৃণমূলেই আমি আজকে নাম লেখালাম শুধু। এবং তিনি কালীঘাটপন্থী তৃণমূলের যা যা পদ ছিলেন তিনি বলছেন বাপের দেওয়া মদন নামটা ছাড়া আমি সব কিছুই আজকে ত্যাগ করে দিলাম। ফলে একটা সেফ প্যাসেজ কি বা তিনি পেয়ে গেলেন, মানে মদন মিত্রকে একটা সেফ প্যাসেজ পেয়ে গেলেন। পরিবারের ওপর ইডির যে তদন্তের নোটিশ সেটা কি এবার বন্ধ হয়ে যাবে? তবে এটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠে আসছে। তবে দিলীপ ঘোষ পরিষ্কার বলছেন যে ঋতব্রতপন্থী তৃণমূলের দিকে গিয়ে আদৌ কোনো লাভ হবে না। আগে আপনি ইডির আধিকারিকদের মুখোমুখি হন, তারপরে আপনি কোন দলে যাবেন সেটা আপনার বিষয়। আজকে পঞ্চায়েত মন্ত্রী, রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, তিনি আজকে আবার এই উক্তি করেছেন। তবে এবং শুধু মদন মিত্র নয়, দিদির কার্যত অনুগত সৈনিক, যেটা বলা হয়েছিল যে তিহার জেল থেকে ফিরলে যাকে বীরের সম্মাননা দেওয়া হবে, সেই কেষ্ট মণ্ডল, সেই অনুব্রত মণ্ডল, তিনিও দিদির হাত ছাড়লেন। তিনিও আজকে শটান চলে গেলেন ঋতব্রতপন্থী তৃণমূলের দিকে। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে আপনি এটা কেন করলেন? বলছে যত দোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যত দোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে হারার পর দিদি আমাকে চারবার ফোন করেছিল, আমি বলেছিলাম যে তুমি চোখ দিয়ে দেখো না, তুমি কান দিয়ে দেখো। ফলে এই আরেকটি বিষয় জানিয়ে রাখি, মানে আগাম জামিনের জন্য কিন্তু অনুব্রত মণ্ডল অর্থাৎ কেষ্টমণ্ডলও কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ফলে এই যে রাতারাতি কালীঘাটপন্থী তৃণমূল থেকে ঋতব্রতপন্থী তৃণমূলে এই যে দীর্ঘ জাম্পটা, সেটা কি শুধু মানে কালীঘাটপন্থী তৃণমূলের ওপর বিরাগভাজন হয়ে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? মানে একটা রক্ষা কবচ কি তাহলে পেয়ে যেতে পারেন কেষ্টমণ্ডল বা মদন মিত্ররা? আর নতুন দলে দুজনকে নিয়ে আজকে রীতিমতো উচ্ছ্বসিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দেখুন, বিশ্বকাপ চলছে, এখন চারিদিকে মানে সব মেসি বলুন, রোনাল্ডো বলুন, এই সমস্ত বিষয়গুলো চলছে, যখন সাধারণ মানুষ একেবারে উন্মাদনায় ভাসছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বললেন যে অনুব্রত মণ্ডল কেষ্টদা আমাদের টিমের রোনাল্ডো, আর মদন মিত্র আমাদের দলের রোনাল্ডিনহো। অর্থাৎ এই যে দুই বিশ্ব ফুটবলের যে ইতিহাস বা বিশ্ব ফুটবলে একেবারে দুইজন নক্ষত্র কিংবদন্তি ফুটবলার, অর্থাৎ এই মদন মিত্র এবং কেষ্টমণ্ডলকে দুই কিংবদন্তি ফুটবলারের সঙ্গে তুলনা করে তাহলে কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আগামী দিনে যে রাজনৈতিক ম্যাচ সেটাকে আরও জমিয়ে দেওয়ার কথা কার্যত ঘুরিয়ে বিরোধী পক্ষকে জানিয়ে দিলেন? ফলে কি হতে চলেছে, মানে এই যে দলবদল, এখানে আজকে এর প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক লাইভ থেকে বলছেন যে এই যে অভিষেককে বারবার যে আক্রমণ করা হচ্ছে, অভিষেকের বিরুদ্ধে এত কেস হয়েছে, অভিষেক তো পালিয়ে যায়নি, অভিষেক বাঘের মতো লড়াই করছে। যারা বলছেন তারা শুধুমাত্র একটা বাহানা খুঁজছেন। আমাদের দলের যারা নিচুতলার কর্মী, পাড়ার কাউন্সিলর, গ্রামের প্রধান,
এখানকার টাউন কংগ্রেস সভাপতি, তারা রাস্তায় বেরোলে তাদের দিকে ডিম ছোড়া হচ্ছে, তাদেরকে বিভিন্ন মামলায় জড়িয়ে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু এদের সহায়তা নিয়ে, মানে এই নিচুতলার কর্মীদের সহায়তা নিয়ে যারা বিধায়ক হলেন, যারা এমপি হলেন, তারা কোনো একটা অজ্ঞাত কারণে কিন্তু একটা সেফ করিডর পেয়ে যাচ্ছেন, অর্থাৎ তাদেরকে কেউ ছুতে পারছে না, তাদের দিকে কেউ ডিম থেরাপি ছুটছে না, অর্থাৎ সব ক্ষেত্রে হেনস্থার মুখে পড়তে হচ্ছে দলের নিচুতলার কর্মীদের। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ফেসবুক লাইভে বলছেন যে এরাই আমার আসল সম্পদ, যারা ধান্দাবাজির জন্য দল ছেড়ে চলে গিয়েছেন তারা আর যাই হোক তৃণমূল কংগ্রেসের সম্পদ হতে পারে না, আমার বয়স নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই, ফলে এই দলীয় কর্মী সমর্থকরাই আমার প্রধান হাতিয়ার। যারা ধান্দাবাজির জন্য, যারা স্বার্থের জন্য অন্য দলে, মানে অন্য একটা গ্রুপ তৈরি করে তারা নাম লেখাচ্ছেন, তাদেরকে দলীয় সাধারণ কর্মী যারা সমর্থকরা তারা প্রত্যাখ্যান করবেন। আর এই তৃণমূল কংগ্রেসের এই দড়ি টানাটানির মধ্যে সবচাইতে খুশি রয়েছেন বিজেপি নেতৃত্ব, কারণ বিজেপিকে নতুন করে কিছু করতে হচ্ছে না। বিজেপি তার যে স্ট্র্যাটেজিক গেম সেটা খেলবে, এটা অবশ্যম্ভাবী, এবং এর মধ্যে নতুনত্ব কিছু নেই। দল ভাঙানোর ইতিহাস এটা ভারতবর্ষে নতুন কিছু নয়। ফলে এই রচনা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি বলেছেন যে আমরা বিজেপি সমর্থক, কাকলি বা ঘোষ দস্তিদার তিনি বলেছেন যে এটা নিয়ে এত ঘাবড়ানোর কি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার সদস্য ছিলেন। আবার যদি কেউ এনসিপিআই যারা করছেন তারা যদি বিজেপির সমর্থক হয়ে যান, এখানে আপত্তিটা কোথায়? সত্যি মানে আপনি যদি যুক্তির দিক থেকে বলেন তাহলে আপত্তির কিছু নেই, কিন্তু আবার এইখানে মানে এই আদর্শগত রাজনীতি, এই বিষয়টা কিন্তু এখন খুব ফেক ধারণা হয়ে গিয়েছে। ফলে মানে এই আদর্শ ক্ষণে ক্ষণে বদলাতে পারে, কারণ রাজনীতিতে চিরস্থায়ী শত্রু মিত্র বলে তো কিছু হয় না। এই মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব গান্ধী মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন, আবার অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন, আবার এখন বিজেপির সঙ্গে তার দাকুরাল সম্পর্ক। ফলে রাজনীতিতে এই পালাবদলটা নতুন কিছু নয়। তবে মানে এই যে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসে গেলে যে একটা সেফ করিডর প্যাসেজ পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে কিন্তু সন্দেহের অবকাশ নেই বলেই জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের যারা সর্বোচ্চ নেতা নেত্রী যারা রয়েছেন, এবং অনেকেই এখন চেষ্টা করছেন যে সেই দলে গিয়ে সেই দলে নাম লেখানোর জন্য। আর এতে করে সবচাইতে খুশি বিজেপি, কারণ বিজেপিকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক মোকাবিলা আর করতে হচ্ছে না। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন যে কে গেল কে আসলো সেটা নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। ওরা কে ঋতব্রতপন্থী তৃণমূল, কে কালীঘাটপন্থী তৃণমূল, সেটা তাদের ইন্টারনাল ব্যাপার, তারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করছে। এখন আমাদের একটাই লক্ষ্য যে আগামী 1 বছরের মধ্যে রাজ্যকে শিল্প, স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্রে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটাই বর্তমান রাজ্য সরকারের প্রধান বিবেচ্য বিষয়। ফলে বিজেপি দলগতভাবে এবং বর্তমান যে সরকার, শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীত্বের যে সরকার, তারা এই বিষয়গুলো নিয়ে আদৌ চিন্তিত নয়। তারা আগামী দিনে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি প্রয়োজন, কি কি পরিকল্পনা নেওয়া প্রয়োজন, সেটা নিয়ে তারা যথেষ্ট ভাবিত। ফলে এই পালাবদল, এই এদিক থেকে এদিকে যাওয়া, এদিক থেকে সেদিকে যাওয়া, এটা পশ্চিমবঙ্গের বুকে এখন চলতেই থাকবে, এবং এর শেষ কোথায়, এর আলটিমেট রেজাল্ট কি হতে পারে সেটা এই মুহূর্তে তো বলা সম্ভব নয়, সেটা আগামী দিনে জানা যাবে। আরেকটি বিষয় নিয়ে আজকে আলোচনা আমরা শেষ করব, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু আদালতের ভর্ৎসনার পর আজকে ভয়েস স্যাম্পল যে টেস্ট সেটা দিতে তিনি আজকে পৌঁছে গিয়েছিলেন, এবং সেখানে নিরাপত্তা যথেষ্ট কড়াকড়ি ছিল, এবং এরপর একের পর এক মামলায় কিন্তু কার্যত ঘিরে ফেলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেবাশ্রয়ে 3 জনের মৃত্যুর তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, একদিকে সিবিআই, একদিকে ইডি। ফলে এই যে ক্রমাগত মামলার যে চক্রব্যূহে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় পড়ে গিয়েছেন, ফলে সেখান থেকে কি আদৌ নিষ্কৃতি ঘটবে, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন কোনো প্ল্যান তিনি সামনে আনতে চলেছেন যাতে করে পশ্চিমবঙ্গের রাজনীতি আগামী দিনে অন্য খাতে মোড় নিতে পারে? সেই সম্ভাবনা কি আদৌ রয়েছে কিনা, এটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে চর্চা চলছে। অন্যদিকে এই এসওপির মধ্যে একটি বিষয় নিয়ে একটা বিভ্রান্তি ছড়িয়েছে, যেটা হচ্ছে যে এই যে সারপ্লাসের আওতায় কোন শিক্ষকেরা আসবেন। মানে এতদিন যে নিয়মটা ছিল যে ধরুন কোনো স্কুলে 6 জন, প্রাথমিক স্কুলে 6 জন শিক্ষক রয়েছেন, লাস্ট যিনি জয়েন করেছেন তিনি সারপ্লাসের আওতায় আসবেন। তবে এই এসওপিতে নাকি এমন একটি লাইনের উল্লেখ রয়েছে যেখানে সিনিয়র শিক্ষক যারা রয়েছেন তারাও সারপ্লাসের আওতায় আসতে পারেন বলে সেটা নাকি বলা হচ্ছে। ফলে এটা নিয়ে সাধারণ শিক্ষকদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে
তবে এই বিভ্রান্তি কাটাতে নিশ্চয়ই শিক্ষা দপ্তর আগামী দিনে কোনো ব্যবস্থা নেবে বলেই কিন্তু মনে করছেন সকলে। অন্যদিকে সরকারি কর্মীদের হোম ডিস্ট্রিক্টে ট্রান্সফারটাও কিন্তু এবার বন্ধ হচ্ছে। সরকারি কর্মচারী কোনো এক ডিস্ট্রিক্টে থাকলে একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত কাজ করবার পর তাকে কিন্তু আর হোম ডিস্ট্রিক্টে ট্রান্সফার করা হবে না, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাদের ভিন্ন জেলায় গিয়ে কাজ করতে হবে। ফলে সব মিলিয়ে এটা রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন স্কুলে ছাত্র শিক্ষক অনুপাতের যে ভারসাম্য সেটার সঠিক রাখবার জন্যই রাজ্যের শিক্ষা দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা আজকের দৃষ্টিকোণের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন RCTV সংবাদের বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ। শুভরাত্রি, নমস্কার।